হলে আবার দাঁড়াবো পরে, কিন্তু এবারে আমি ভবানী ভুট্টা আমার সহকর্মী শোভনদেব চট্টোপাধ্যায়, তার বাড়ি এখানে, তিনি বক্সিং ক্লাব থেকে শুরু করে এপাড়ায় মানুষ হয়েছে। আর ভবানী ভুট্টা পুরো নিজে আমি রোজ করি। আমি এখানে এমএলএ ইলেকশনে দাঁড়ালাম কি না দাঁড়ালাম বড় কথা নয়, ভবানী ভুট্টা রোজই আমার হাতের মুঠোয় থাকে এবং আমি ক্লাব থেকে শুরু করে পুজো কমিটি থেকে শুরু করে সবটাই করি। আমি নন্দীগ্রাম থেকেই দাঁড়াবো এবং রাসবিহারী আমরা সেক্ষেত্রে দেবাশিস কুমারকে একজন নতুনকে নিয়ে আসছি। যেমন আমি আপনাদের বলি দু একটা, অতীন ঘোষ দাঁড়াচ্ছে, মালা শাহ শরীরটা একটু ভালো নয়, তাই মালা শাহ ওখানে অতীন ঘোষ বেলগাছিয়া ওখানে দাঁড়াচ্ছে। যেমন স্মিতা বক্সি সিটটা, স্মিতা আমার খুবই ফেভারিট মেয়ে, ভালো মেয়ে, কিন্তু একটু রাজনৈতিক কারণে ওই সিটটা আমরা বিবেক গুপ্তা সালমান কাগজের এডিটার, ওকে আমরা দিচ্ছি। এইরকম ধরুন আমাদের এরকম অনেক সিট, আমরা যেমন সায়ন্তিকাকে দাঁড়া করাচ্ছি, আমরা লাভলিকে দাঁড় করাচ্ছি। লাভলি সম্ভবত সোনারপুর দক্ষিণ, জীবন মুখার্জি দাঁড়াচ্ছেন না, আমরা নির্মল মন্ডলকেও টিকিট দিতে পারিনি, অন্যান্য নিয়ে এসছি। আমরা কাঞ্চন মল্লিক দাঁড়াবে উত্তরপাড়া সিটে, সায়ন্তিকা দাঁড়াবে বাঁকুড়া সিটে, ধ্রুব মালিয়া দাঁড়াবে মিদনাপুর সিটে, বিদেশ বোস দাঁড়াবে উলুবেড়িয়ার, ওটা উলুবেড়িয়া কোন সিট, এক সেকেন্ড, বিদেশ বোস কোন দাঁড়াচ্ছে আর কি। আচ্ছা, মনোজ তিওয়ারি ওকে আমরা দাঁড় করাচ্ছি শিবপুরে, আর রাজ চক্রবর্তী দাঁড়াচ্ছে ব্যারাকপুরে। সুতরাং এই ধরনের কিছু সিট তো আপনাদের আমি বলে দিলাম। ডক্টর করিম দাঁড়াচ্ছে ভাঙড়ে, সিদ্দিকুল্লাহ দাঁড়াচ্ছে মন্দেশ্বরে, ইফতিস আলীকে নিয়ে যাওয়া হচ্ছে মুর্শিদাবাদের দিকে, আর ঝাড়গ্রাম সিটটা দাঁড়াচ্ছে টুনি হাসদার মেয়ে বা বীরবাহা হাসদা। ও আপনারা জানেন ও আদিবাসী মেয়ে, বা জেনারেল সিটে ওকে দেওয়া হচ্ছে। ও একজন ফিল্ম স্টারও এবং আদিবাসী খুব পপুলার মেয়ে। আর বাদবাকি আমরা মিলিয়ে গুছিয়ে যতটা পেরেছি, ইয়াংদেরও কিন্তু আমরা অনেক দিয়েছি, মানে বিশেষ করে নিউ জেনারেশন। আমার তো মনে হয় আমি 27-28টা সিটের বেশি ভোট দিয়েছি। এমএলএ সিট পাইনি 27-28টা এমএলএ, তাদের বদলে নতুনরা এসছে, এরকম অনেক আছে। সেটা আপনারা দেখে নিয়ে টোটালটা, সেটা ভালো লাগবে না। আমি তো বললাম কারো শারীরিক কারণে হয়তো আমি দিতে পারছি না, 80 বছর বয়স হয়ে গেছে, এইসব কারণে নানা রকম হতেই পারে। মিনিস্টারকেও আমরা টিকিট দিতে পারছি না, এরকম আছে। আরো ওখানে ওরই একজন রিলেটিভ পাচ্ছে মহিলা। আর যে গণি এখানে ছিলেন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, যিনি হাইকোর্টের জাস্টিস ছিলেন, তিনি মালদায় যাচ্ছেন নিজের কনস্টিটিউয়েন্সিতে, নিজের বাড়ি ওখানে। চন্দ্রিমা দাঁড়াচ্ছে দমদম উত্তরে, অদিতি মুন্সি দাঁড়াচ্ছে রাজাঘাট পূর্ণমিদা সিটে। সব আমার ভালো ভালো ক্যান্ডিডেট বলো। এইরকম যেমন অনেক ডাক্তার আছে, বাড়িতে আবার ডাক্তার বাবু দাঁড়াচ্ছেন, যেমন আমার প্রচুর ডাক্তার ক্যান্ডিডেট আছে। রানা চক্রবর্তী সম্ভবত দেখে দিচ্ছি, সৌগত বালিকা দেখুন তো।
দাঁড়াবি কালিম্পংয়ে শিক্ষারী আছে না না ওরা না রানা চ্যাটার্জি ডক্টর রানা চ্যাটার্জি প্রচুর ডাক্তার আমাদের হয়ে দাঁড়াচ্ছেন বিভিন্ন জায়গায় প্রচুর ডাক্তার প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনে তারা সকলেই আমাদের সমর্থনও করছেন এবং আমি খুব গ্রেটফুল নো ভোট টু বিজেপি যারা করছেন তাদেরও আমি আমার অনেক থ্যাঙ্কস জানাচ্ছি এবং মতুয়া ঠাকুরবাড়ি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে বুদ্ধিস্ট থেকে শুরু করে তামাং থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং পাহাড় থেকে শুরু করে আমার একেবারে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বাউরি বাগদি দাস কুম্ভকার মাহাতো থেকে শুরু করে জেনারেল কাস্ট থেকে শুরু করে সবাই ভোট করে প্রত্যেকে সাঁওতাল প্রত্যেকে মানে সমস্ত মনোজ তিওয়ারি আছে বেঙ্গল ক্যাডারের আমাদের বেঙ্গল প্রেসিডেন্ট বিবেক গুপ্ত আছে মনোজ তিওয়ারিও আছে বিদেশ বোস আছে উলবেড়িয়া পূর্ব ওই যে বিবেক গুপ্ত সাংবাদিক শুধু না সংবাদপত্রের মালিক আবার লেখেও আবার কেউ বেশি পড়া লিখলে সেটাকে কেটেও দেয় প্রচুর তো সায়ন্তিকা ইয়াং ফেস নয় রাজ চক্রবর্তী ইয়াং ফেস নয় অদিতি বলছি ইয়াং ফেস নয় লাভলি ইয়াং ফেস নয় সায়ন্তিকা ইয়াং ফেস নয় অল আর ইয়াং ফেস হ্যাঁ শাওনি পাচ্ছে তো শাওনি সহ শাওনি মনে হয় দেখুন তো বিষ্ণুপুর টিষ্ণুপুরের দিকে পূর্বে ফেমাস ক্যান্ডিডেট রত্না চ্যাটার্জি মহিলাদের সুরক্ষিত রাখার জন্য এবং মহিলাদের লড়াই করবার জন্য ভাই সেটা একটু ঘুমে নিন আমি তো বললাম 23-24 হবে পুরো ভালো করে ঘুমিয়ে নিন বললাম তো 50 জন শিডিউল রিজার্ভ আমি দিয়েছি 79 রানাঘাট শঙ্কর সিং রবীন্দ্রবাবু তো সিঙ্গুর থেকে দাঁড়াবেন না তো সেক্ষেত্রে সিঙ্গুরে বেচারাম মানে খর্দা পানিয়াটি নির্মল ঘোষ আর খর্দা কাজল সিনহা আমার একটি মদন মিত্র ফেমাস তোমাদের বন্ধু ডক্টর বেনাল মিডিয়া পুলিশ খালিদুর রহমান বন্ধু কল্যাণ ঘোষ বড় কপ্তি চ্যাটার্জি ওয়েস্ট রত্না চ্যাটার্জি দেবব্রত সীমান্ত সুদীপ্ত রায় দেবরা বলে দিলাম না ঘুরতো যাদবপুর দেবব্রত এই টাইটেলটা কি জানো মজুমদার বলাই ডাকলাম বলাই শিলিগুড়ি অভিজ্ঞতা বুঝতে বালুরঘাটে একজন ডাক্তার বালুরঘাটে একজন লয়ার শেখর বাবু বলে দেন বহরমপুরে একটা নারগোপাল আছে বিরাননগর সুদীপ সব ভ্রমণ বানিয়েছে
এই সবাই তোমাদের জনের নাম যার যার পকেটে নিয়ে এসছো সোহম চণ্ডীপুর নামটা কোথায় বলো মিস করেছি কিনা দাঁড়ান একটা নাম খুঁজছি আসানসোল দক্ষিণ সায়নী আসানসোল দক্ষিণ স্বামী বন্ধে যেখানে দাঁড়ায় সেখানে মালদায় হয়ে গেছে। আমি দু একটা কথা আপনাদের বলি যে এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ এবং লিস্ট আপনারা সবাই পেয়ে যাবেন। সুতরাং জনে নাম বলে 300টা নাম বলে তো লাভ নেই, সেটা আপনারা পেয়ে গিয়ে আপনারা আপনাদের মতো বলবেন। যেগুলো মোটামুটি বলবার সেগুলো আমরা বলে দিয়েছি। দুই হচ্ছে আমি মাওবাদী মানুষের কাছে আশীর্বাদ শুভেচ্ছা দোয়া চাইব এবং আমাকে যেভাবে আপনারা দুবার আশীর্বাদ ভরসা দিয়েছেন এবারও আপনারা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভরসা রাখুন। তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলাকে শান্তি, সংহতি, উন্নয়ন এবং সকলকে নিয়ে একসাথে চলা এবং বাংলার গর্ব, বাংলার মা ভাই বোনেদের, বাংলার মায়ের বোনেদের সুরক্ষা, বাংলার ছাত্র যৌবনের যে প্রেরণা, বাংলার ছাত্র যৌবনের কর্মসংস্থান, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাকে ভারতবর্ষে 1 নম্বর রাজ্যে পরিণত করা, সারা বিশ্বে একটা বিশ্বের সকাল, বিশ্ব ভোট আনবার যে স্বপ্ন, এটা তৃণমূল কংগ্রেসের আছে। আমরা গত 10 বছর এখনো হয়নি, 3 মাস বাকি আছে। 1 বছর তার মধ্যে কোভিড গেছে, আমফান গেছে, তার মধ্যেও আপনারা দেখেছেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা রাস্তায় দাঁড়িয়ে সাহায্য করেছি, যার জন্য কোভিডে আমরা অনেক ভালো কাজ করতে পেরেছি মানুষের সাহায্যে। আমার ডাক্তার, চিকিৎসক, মহিলা, ICDS, আশা সকলে ছিল এবং আমফানেও খুব ভালো কাজ হয়েছে। একটা দুটো জায়গায় একটু প্রবলেম হয়েছে, সেটা নিয়ে আপনারা হইচই করেছেন, কিন্তু সেই জায়গাগুলো সামনে দেওয়া হয়েছে। এরপর দুয়ারে সরকার, আমাদের পাড়ায় পাড়ায় সমাধান, তারা অনেক কাজ করেছে এবং বাদ বাকি আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলবো আমরা বিনা পয়সায় চাল তৃণমূল কংগ্রেস সরকার কন্টিনিউ করবে, দেবে। আমরা বিনা পয়সায় স্বাস্থ্য, যেটা স্বাস্থ্য সাথী, এটা চলবে। সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল চলবে, বিনা পয়সায় স্মার্টফোন, এটা 12 ক্লাসের ছেলে মেয়েদের, এগুলো চলবে। এই থেকে রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, সমব্যাচী থেকে শুরু করে, বৈতরণী থেকে শুরু করে পেনশন, আপনারা জানেন এই কিছুদিনের মধ্যেই আমরা প্রায় 20-30 লাখ পেনশন করে দিয়েছি। সুতরাং পেনশন থেকে শুরু করে, কৃষক ভাতা থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে, এমনকি ধর্মতীর্থ স্থানগুলো যদি দেখেন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক আমরা তৈরি করেছি, বেলুন মঠ সুন্দর করে আমরা অনেকটাই সাজিয়েছি। আমরা গঙ্গার ঘাটগুলো, কালীঘাট স্কাই ওয়াক হচ্ছে, তারাপীঠ আমরা সুন্দর করে করে দিয়েছি। দেখবেন লক্ষ্য করে কঙ্কালী তারা থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, পাথর চাকরি থেকে শুরু করে, গঙ্গাসাগর থেকে শুরু করে, ফুলপুরা শরীফ থেকে শুরু করে, জলপেশ মন্দির থেকে শুরু করে, আমাদের মদনমোহন তলা মন্দির থেকে শুরু করে, শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে, রানী দেবী দুর্গা যে আমাদের দুর্গেশ নন্দিনী যে সমস্তগুলো আমরা কিন্তু একটার পর একটা করেছি। আমরা প্রথম বেরিয়াল গ্রাউন্ড, মাঝি থান, জাহের থান থেকে শুরু করে জয় জুয়ার অনেক কাজ করেছি। তাই আমি সকলের কাছে আবেদন করব, ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে কোভিড পরিস্থিতি মেনটেন করেও আপনারা দয়া করে নিজেদের ভোটটা নিজেরা দেবেন। আর কোনো ভুয়ো প্রচারের কাছে কেউ মাথা নত করবেন না।
কোন রকম হিংস্র রাজনীতির কাছে কেউ মাথা নত করবেন না। আর আমি এটা চাই সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স ভালোভাবে একসাথে কাজ করুন। এটা যেন না হয় যে দিল্লি থেকে এলো গাই সাথে এলো সিপিআই, যে দিল্লি থেকে একটা ফোর্স এলো সাথে তাকে ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিল, এটা যেন না হয়। কারণ কারো কারো ব্যবহারে আমরা এটা দেখতে পাচ্ছি যে বিজেপি তাদের নাম্বার 1 পার্টি, বিজেপি যা বলছে পার্টি অফিস থেকে সেটাই করে যাচ্ছে। এটা যেন না হয়। আমরা ইম্পার্শিয়াল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। আর আমি আজকে সাথে সাথে ধন্যবাদ জানাই শারদজি, অত্যন্ত সিনিয়র মানুষ, তার সহমর্মিতার জন্য। আমি উদাহরণকে ধন্যবাদ জানাই তাদের পার্টি পুরো সাপোর্ট দেওয়ার জন্য। আমি হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানাই তাদের পার্টির সাপোর্ট দেওয়ার জন্য। আমি তেজস্বী যাদব নিজে এসে সাপোর্ট করে গেছে এবং সে আসতেও চেয়েছে। আমি অখিলেশ জিও আমাকে ফোন করেছিল এবং ফুল সাপোর্ট দিয়েছে। অরবিন্দ তো আমার বন্ধু আছে। সুতরাং এই যে সবার একটা চ্যালেঞ্জ থেকে শুরু করে সবার যে একটা সাপোর্ট আমরা পেয়েছি, এতে মানসিকতা আমাদের বাড়বে। এবং আমরা এখনো মনে করি বাংলা শাসন করবে বাংলার মানুষ, বাংলা বহিরাগত গুন্ডাদের দিয়ে শাসন করতে দেব না। যারা বাংলায় বাস করেন বা ইলেকশনের প্রচারের জন্য আসছে, আমি তাদের বহিরাগত বলছি না, কিন্তু হাজার হাজার বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য থেকে। কোন কোন হোটেলে কে আছেন আমি জানি, এবং তারা রাতে এক এক হোটেল থেকে আর এক হোটেলে গিয়ে অপারেট করছেন, এবং কিভাবে টাকা অপারেট করা হচ্ছে, এবং অনেক ইম্পোর্টেড লোকের থ্রুতে যারা কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশন ধরুন একটা ডেপুটি চিফ মিনিস্টার, সে তো একটা ডেপুটি চিফ মিনিস্টার কনস্টিটিউশনের মানে, তো তার গাড়ি থেকে টাকা কেন যাবে? শুনুন, এসব নানা অপারেট হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে কত লোক কোথায় বসে আছে। আমি তাদের বলছি তারা নিজেরা গিয়ে নিজেদের রাজ্যটা সামাল দিন। উত্তরপ্রদেশে আপনারা দেখেন কালকে একদিনে 3টে ঘটনা ঘটেছে। মেয়েটি রেপ হয়েছে, তার বাবাকেও খুন করে দেওয়া হয়েছে। একটার পর একটা ঘটনা, কোনো বিচার নেই। বাংলা নিয়ে কথা বেশি বলতে বারণ করছি আমি বিজেপিকে এই কারণে। আর সিপিএম কংগ্রেস না বলাই ভালো, ওরা বিজেপির সাথে পুরো বন্ধুত্ব করেছে। আমি 100% আমি দীপঙ্কর ভট্টাচার্যের গ্রুপকে ধন্যবাদ জানাই, এবং অতি বামপন্থী হলেও যারা বামপন্থী আদর্শ মানে তাদের। কিন্তু এই সিপিএম কংগ্রেসকে আমি ধন্যবাদ জানাই না, তার কারণ তারা বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলে বলছে শোন, তোর 4টে সিট তুই আমায় যেটা, আমার 4টে সিট আমি তোমায় জেতাবো। এই আন্ডারস্ট্যান্ডিং আমরা নেই। তাই তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সাথে একাই লড়াই করছে, কিন্তু 100 ভাগ মানুষকে নিয়ে। এইটুকু আপনাদের কাছে আমি বললাম। আর আমি নিজে কালকে একটু শিলিগুড়ি যাব, কারণ পরশুদিন আমার একটা সিলিন্ডার র্যালি হবে। গ্যাসের দাম এত বাড়ছে, বিনা পয়সায় চাল, অথচ গ্যাসে ফুটবে, রান্না করবে, তার দাম 900 টাকা। তো মহা মুশকিল। সেই জন্য আমরা সিলিন্ডার র্যালি করবো সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত, আর তারপরে ফিরে আসবো। 8 তারিখে আমার মহিলা র্যালি আছে, আর 9 তারিখে আমি ফিরে এসে নন্দীগ্রাম যাব। আমি 10 তারিখ বিকেলে 3:30টার সময় নমিনেশন ফাইল করব। আমাদের নমিনেশন ফাইল হয় হলদিয়াতে। তারপরে আমি 11 তারিখ শিব চতুর্দশী আছে, আমি ফিরে আসবো। বাদ বাকি 13 তারিখ থেকে আমার কন্টিনিউয়াস প্রোগ্রাম শুরু হয়ে যাবে। শুরু তো হয়ে গেল। আচ্ছা, লিস্টটা কারো কারো রিকোয়েস্ট এসছে বলে আমি একবার বলে দিচ্ছি। শুরু করছি কুচবিহার থেকে। মেকিলগঞ্জ এসসিসি পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙা গিরিন্দ্র বর্মন, কুচবিহার উত্তর বিরাট বর্মন, কুচবিহার দক্ষিণ অভিজিৎ দেবধর্মী মানে হিপি, শীতলকুচি পার্থপ্রতিম রায়, সীতাই জগদীশ চন্দ্র বাসুনিয়া, দিনহাটা উদয়ন গুহ, নাটাবাড়ি রবীন্দ্রনাথ ঘোষ, তুফানগঞ্জ প্রণব কুমার দেব মানিক, কুমারগঞ্জ ইউস কুজুর, কালচিনি আসাম লামা, আলিপুরদুয়ার সৌরভ চক্রবর্তী, ধরাকাটা সুভাষ রয়, এটা এসিসি, মাদারিহাট রাজেশ কাকড়া টাইগার, ধূপগুড়ি মিতালি রায়, ময়নাগুড়ি মনোজ রায়, জলপাইগুড়ি ডক্টর প্রদীপ কুমার বর্মা, রায়গঞ্জ খগেশ্বর রায়, এই রাজগঞ্জ, দেবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব, মাল বুলুচিক বাড়ি, নাগরাকাটা জোসেফ মুন্ডা, কালিম্পং দার্জিলিং কার্শিয়াং বন্ধুদের জন্য মাটিগাড়া নকশালবাড়ি ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়, শিলিগুড়ি প্রফেসর প্রকাশ মিশ্র,
ফাঁসি দেওয়া ছোটন কিস্কু, চোপড়া হামিদুর রহমান, ইসলামপুর করিম চৌধুরী, গোয়ালপুকুর গোলাম রাব্বানি, চাকুলিয়া মাহফুজ মিনহাজুল আরবিন আজাদ, করণদিঘি গৌতম পাল, হেমতাবাদ সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ তপনদেব সিনহা, রায়গঞ্জ কানাইয়ালাল আগরওয়াল, ইটাহার মোশাররফ হোসেন, কুশমন্ডি রেখা রয়, কুমারগঞ্জ তোরাব হোসেন মন্ডল, বালুঘাট শেখর দাশগুপ্ত, তপন কল্পনা কিস্কু, গঙ্গারামপুর গৌতম দাস, হরিরামপুর বিপ্লব মিত্র, হাবিবপুর সরলা মুর্মু, গাজল বাসন্তী বর্মন, চাচল নিহারঞ্জন ঘোষ, হরিশ্চন্দ্রপুর তাজমুল হোসেন, মালতীপুর আব্দুল রহিম বক্সি, রতুয়া সময় মুখার্জি, মানিকচক সাবিত্রী মিত্র, মালদা এসসি উজ্জ্বল চৌধুরী, ইংলিশ বাজার কৃষ্ণেন্দু, মোটাবাড়ি সাবিনা ইয়াসমিন, সুজাপুর মোহাম্মদ আব্দুল গনি, বৈষ্ণবনগর চন্দনা সরকার, ফরাক্কা মনিরুল ইসলাম, শামশেরগঞ্জ আমিরুল ইসলাম, সুতি ইমামি বিশ্বাস, জঙ্গিপুর জাকির হোসেন, রঘুনাথগঞ্জ আকরাত জুমান, সাগরদিঘি সুব্রত সাহা, লালগোলা মোহাম্মদ আলী, ভগবানগোলা ইদ্রিস আলী, রানীনগর সৌমিক হোসেন, মুর্শিদাবাদ শাওনি সিংহ রায়, নবগ্রাম কানাইচন্দ্র মন্ডল, খড়গ্রাম আশিস মার্জি, বারোয়া জীবন কৃষ্ণ সাহা, কান্দি অপূর্ব সরকার ডেভিড, ভারতপুর হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির না, ওটা ওই মুর্শিদাবাদের হুমায়ুন কবির, হ্যাঁ, রেজিনগর রবিউল আলম চৌধুরী, বেলডাঙ্গা হাসানুজ্জামান শেখ, বহরমপুর নারগোপাল মুখার্জি, হরিয়ারপাড়া নিয়ামত শেখ, নওদা শিবানী সাহিবা মমতাজ বেগম খান, ডোমকল জাফিকুল ইসলাম, জালাঙ্গি আব্দুল রাজ্জাক, করিমপুর বিমলেন্দু সিংহ রায়, তেহাট্টা তাপস কুমার সাহা, পলাশিপাড়া মানিক ভট্টাচার্য, কালিয়াগঞ্জ নাসিরুদ্দিন আহমেদ মানে লাল, নাকাশিপাড়া অন্মল খান, চাপড়া রূপবানুর রহমান, কৃষ্ণনগর উত্তর কৌশলী মুখার্জি, কৃষ্ণনগর নবদ্বীপ নন্দ মানে পুন্ডরীকাক্ষ সাহা, কৃষ্ণনগর দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুর অজয় দে, রানাঘাট উত্তর পশ্চিম শঙ্কর সিং, কৃষ্ণগঞ্জ ডক্টর তাপস মন্ডল, রানাঘাট উত্তর পূর্ব সমীর কুমার পোদ্দার, রানাঘাট দক্ষিণ বর্ণালী দে, চাকদা শুভঙ্কর সিংহ যিশু, কল্যাণী ডক্টর রবীন্দ্রনাথ বিশ্বাস, সেই রবীন্দ্রনাথ বিশ্বাস, হ্যাঁ, হরিণঘাটা রবীন্দ্রনাথ বিশ্বাস না সরকার বিশ্বাস, দুটো আছে, হ্যাঁ, হরিণঘাটা নীলিমা নাম, বাগদা পরিতোষ কুমার সাহা, বনগা উত্তর শ্যামল রায়, বনগা দক্ষিণ আলোরানী সরকার, গাইঘাটা নরোত্তম বিশ্বাস, শরৎনগর বিনা মন্ডল, বাদুরিয়া ওয়াজি আব্দুল রহিম মানে আব্দুল গফুরের ছেলে, হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগর ধীমান রায়, আমদাগা মুস্তাজা ওই ফার্স্ট ব্লকে যে মিনিস্টার ছিল, এখানে কাটতে হয়েছে, বীজপুর সুবোধ অধিকারী, নৈহাটি পার্থ ভৌমিক, ভাটপাড়া জিতেন্দ্র সাউ, জগদ্দল সোমনাথ শ্যাম, নোয়াপাড়া মঞ্জু বসু, ব্যারাকপুর রাজ চক্রবর্তী, খড়দা কাজল সিনহা, দমদমুক্ত চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটি নির্মল ঘোষ, কামারহাটি মদন মিত্র, বরানগর তাপস রায়, দমদম বাক্য বোস, রাজারহাট নিউ টাউন তাপস চ্যাটার্জি, বিধাননগর সজিত ঘোষ, রাজারহাট গোপালপুর অদিতি মুন্সি, মধ্যমগ্রাম রতিন ঘোষ, বারাসাত চিরঞ্জিত চক্রবর্তী, দেগঙ্গা রহিমা মন্ডল, হারোয়া নুরুল ইসলাম, মিনাখা উষারানী মন্ডল, সন্দেশখালী সুকুমার মাহাতো, বসিরহাট দক্ষিণ ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, খুব পপুলার ম্যান,
বসিরহাট উত্তর রফিকুল ইসলাম মন্ডল, হিঙ্গলগঞ্জ দেবেশ মন্ডল, গোসাবা সাউথ জয়ন্ত নস্কর, বাসন্তী শ্যামল মন্ডল। এখানে শ্যামলকে ক্যানিং ওয়েস্ট থেকে ওখানে রিঅ্যাডজাস্ট করা হয়েছে। কুলতলি গণেশচন্দ্র মন্ডল, পাথর প্রতিমা সমীর জানা, কাকদ্বীপ মন্টু, সাগর বঙ্কিমচন্দ্র হাজরা, কুলকি জগরঞ্জন হালদার, রায়দিঘি অলোক জালদাটা, মন্দির বাজার জয়দেব হালদার, জয়নগর বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিভাস সর্দার, ক্যানিং পশ্চিম পরেশরাম দাস, ক্যানিং পূর্ব শওকত মোল্লা, বারুইপুর পশ্চিম বিমান ব্যানার্জি, মথুরাপুর পূর্ব মগরা পূর্ব নমিতা সাহা, মগরা পশ্চিম গিয়াসুদ্দিন, ডায়মন্ড হারবার পান্নালাল হালদার, ফলতা শঙ্কর কুমার নস্কর, চাঁদগাছিয়া মোহন চন্দ্র নস্কর, বিষ্ণুপুর দিলীপ মন্ডল, সোনারপুর দক্ষিণ লাভলি মৈত্র অ্যাক্ট্রেস, ভাঙর মোহাম্মদ রেজাউল করিম, ডক্টর করিম, হ্যাঁ ডক্টর করিম ভালো লোক, কসবা জাভেদ আহমেদ খান, যাদবপুর মলয় মজুমদার, সোনারপুর উত্তর ফিরদৌসী বেগম, টালিগঞ্জ অরূপ বিশ্বাস, আমিও দাঁড়াতে পারি, বেহারা পূর্ব রত্না চ্যাটার্জি, বেহারা পশ্চিম ডক্টর পার্থ চ্যাটার্জি, মহেশতলা দুলাল চন্দ্র দাস, বজবজ অশোক দেব, মেটিয়াবুরুজ আব্দুল খালেক মোল্লা, কলকাতা পোর্ট ফিরাদ হাকিম, ভবানীপুর শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী দেবাশিস কুমার, আর কত পুকুরে বালিগঞ্জ সুব্রত মুখার্জি, চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায়, এমটালি স্বর্ণকমল সাহা, বেলগাদা পরেশ পাল, জোড়াসাঁকো বিবেক গুপ্তা, শ্যামপুকুর শশী পাজা, মানিকতলা সাধন পান্ডে, কাশীপুর বেলগাছিয়া অতীন ঘোষ, বালি ডক্টর রত্না চ্যাটার্জি, ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া উত্তর গৌতম চৌধুরী, হাওড়া মধ্য অরূপ রায়, শিবপুর মনোজ তিওয়ারি, হাওড়া দক্ষিণ নন্দিতা চৌধুরী, এ হচ্ছে অম্বিকা ব্যানার্জির মেয়ে, বড় মেয়ে, হ্যাঁ, সাকরাইল প্রিয়া পাল, পাঁচলা গুলশান মল্লিক, উলুবেড়িয়া পূর্ব বিদেশ ঘোষ ফুটবলার, উলুবেড়িয়া উত্তর ডক্টর নির্মল মাঝি, উলুবেড়িয়া দক্ষিণ পুলক রায়, শ্যামপুর কালীপদ মন্ডল, বাগনান রাজা অরুণা হোসেন, আমতা সুকান্ত পাল, উদয়নারায়ণপুর সমীর কুমার পাঞ্জা, জগৎবল্লভপুর সীতানাথ ঘোষ, ডোমজুর কল্যাণেন্দু ঘোষ, উত্তরপাড়া কাঞ্চন মল্লিক অ্যাক্টর, শ্রীরামপুর ডক্টর সুদীপ্ত রায়, চাঁদদানি অরিন্দম ভুই, সিঙ্গুর বেচারাম মান্না, চন্দননগর ইন্দ্রনীল সেন, চুচুড়া অসিত মজুমদার, বরাবর হচ্ছে মনোরঞ্জন ব্যাপারী, ইনি হচ্ছেন দলিত সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট। যিনি জীবনে অনেকদিন রিক্সা চালিয়েছেন, রান্নার কাজ করেছেন, আমি তাকে নিয়ে এসেছি এখানে, মানে অনেক বই লিখেছেন, খুব ইম্পর্টেন্ট মানুষ। আমি অসীমকে বুঝিয়ে এটা করছি এবং আরো খুশি সেটাকে। আচ্ছা, পান্ডুয়া ডক্টর রত্না দেনা, সপ্তগ্রাম তপন দাশগুপ্ত, চণ্ডীতলা সাথী, জঙ্গিপাড়া স্নেহাশিস চক্রবর্তী, হরিপাল, করবী মান্না, এটা বেচার বউ আছে, দোনেখালি অসীমা পাত্র, তারকেশ্বর রমেন্দ্র সিংহ রায়, পরশুরা দিলীপ যাদব, আরামবাগ হুগলি সুজাতা মন্ডল খান, গোগট মানুষ মজুমদার, খানাকুল মুন্সি নাজবুল করিম, তমলুক ডক্টর সোমেন মহাপাত্র, পাঁচকুড়া পূর্ব বিপ্লব রায় চৌধুরী, পাঁচকুড়া পশ্চিম ফিরোজা বিবি, ময়না সংগ্রাম কুমার দলই, নন্দকুমার সুকুমার দে, মহিষাদল তিলক চক্রবর্তী, হলদিয়া স্বপন নস্কর, নন্দীগ্রাম মমতা ব্যানার্জি, চণ্ডীপুর সোহন চক্রবর্তী, প্রকাশপুর পীযুষকান্তি পান্ডা, কাঁথি উত্তর তরুণ কুমার জানা, ভগবানপুর অর্ধেন্দু মাইতি, খেজুরি ডক্টর পার্থপ্রতিম দাস, কাঁথি দক্ষিণ জ্যোতির্ময় কর, রামনগর অখিল গিরি, এগরা তরুণ মাইতি, দাতন বিক্রমচন্দ্র প্রধান, কেশিয়ারি পরেশ মুর্মু,
খড়গপুর সদর প্রদীপ সরকার, নারায়ণগড় সূর্যকুমার দত্ত, সবং মানস রঞ্জন ভূঁইয়া, পিংলা অজিত মাইতি, খড়গপুর দীনেন রায় রুরাল, দেবরা হুমায়ুন কবির এক্স IPS, দাসপুর মমতা ভূঁইয়া, শঙ্কর দলুর হচ্ছে ঘাটাল, চন্দ্রকোনা অরূপ ধারা, গড়বেতা উত্তরা সিং হাজরা, শালবনী শ্রীকান্ত মাহাতো, কেশপুর শিউলি সাহা, মিদনাপুর টাউন, মিদনাপুর পশ্চিম মিদনাপুর জুন মালিয়া অ্যাক্ট্রেস, নয়াগ্রাম ঝাড়গ্রাম দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ডক্টর খগেন্দ্র মাহাতো, ঝাড়গ্রাম বীরবাহা হাসদা চুনি হাসদার মেয়ে, নরেন হাসদার মেয়ে বড় আর্টিস্ট, বিনপুর ST দেবনাথ হাসদা, বারোয়ান রাজু লেটন সোরেন পুরুলিয়া, বলরামপুর পুরুলিয়া শান্তিরাম মাহাতো, বাগমুন্ডি সুশান্ত মাহাতো, জয়পুর উজ্জ্বল কুমার, পুরুলিয়া সুজয় ব্যানার্জি, মানবাজার সন্ধ্যারানী টুডু, কাশীপুর স্বপন কুমার বেলতরিয়া, পাড়া উমাপদ বাউরি, রঘুনাথপুর হাজারি বাউরি, সালতরা সন্তোষ মন্ডল, ছাতনা সুভাষিস ভট্টাচার্য, রানীবাগ জজকা মান্ডি, রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু, তালডাংরা অরূপ চক্রবর্তী, বাঁকুড়া সায়ন্তিকা ব্যানার্জি, বর্জরা অলোক মুখার্জি এ খুব মাটির ছেলে, অন্ডা অরূপ কুমার খান, বিষ্ণুপুর অর্চিতা বিদ, কটলপুর সঙ্গীতা মালিক, ইন্দাস রুলু মেটে, ওই গুরুদাস মেটে মারা গেল না ওনার স্ত্রী, সোনামুখী শ্যামল সাপটা, খন্দঘোষ নবীন চন্দ্র বাম, বর্ধমান দক্ষিণ খোকন দাস, রায়না সম্পাধারা, জামালপুর অলোক কুমার মাঝি, মন্তেশ্বর সিদ্দিকুল্লাহ, কালনা দেবপ্রসাদ বাগ, মেমারি মধুসূদন ভট্টাচার্য, বর্ধমান উত্তর নিশীথ কুমার মালিক, ভাতার মনোগোবিন্দ অধিকারী, পূর্বস্থলী দক্ষিণ স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তর তপন চ্যাটার্জি, কাটোয়া রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কেতুগ্রাম শেখ সানাজ, আউসগ্রাম মঙ্গলকোট পূর্ব বর্ধমান অপূর্ব চৌধুরী ডাকনা মাচুর, আউসগ্রাম পূর্ব বর্ধমান অবদানন্দ ঠান্ডার, বলছি নেপাল গড়ই, পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী, লাস্ট পেজ, দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম বিশ্বনাথ পারিয়াল, রানীগঞ্জ তাপস ব্যানার্জি, জামুরিয়া হরিরাম সিং, আসানসোল দক্ষিণ সায়নী ঘোষ, আসানসোল উত্তর মলয় ঘটক, কুলটি উজ্জ্বল চ্যাটার্জি, বারাবণী বিধান উপাধ্যায়, দুর্গাপুর বীরভূম অসীমা ধিবার, শিউরি বিকাশ রায়চৌধুরী, বোলপুর চন্দ্রনাথ সিনহা, নানুর বিধানচন্দ্র মাঝি, লাভপুর অভিজিৎ সিনহা, সারিপুরা লীলাবতী সাহা, মরণেশ্বর অভিজিৎ রায়, রামপুরক ডক্টর আশিস ব্যানার্জি, হাসান অশোক কুমার চট্টোপাধ্যায়, নৈহাটি রাজেন্দ্র প্রসাদ সিং, মুরারই আব্দুর রহমান। খেলা হবে, খেলা শেষ কোথায়? খেলা হবে, দেখা হবে, জেতা হবে, ঠিক আছে? খেলেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে। ভাই এগুলো দেখে বলুন, এত আমি ক্যালকুলেশন করি অনেক কাজ করে। আগে বাংলা করে নিই, তারপরে আমি হিন্দি চালু করবো। আগে বাংলা বলো। ভাই প্লিজ ওয়ান বাই ওয়ান। অন্যান্য রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তো সমর্থন করেছে, তাদের শীর্ষ নেতৃত্ব কি প্রচারে আসবেন আমাদের রাজ্যে? ও পটাশপুরটা আমি বলতে ভুলে গেছি, উত্তম কুমার বাড়ি, ওটাকে মিস করে গেছি। অর্থমন্ত্রীটা
আমি হব, আপনার চিন্তা করার কি আছে? আগেই তো বলে দিয়েছি উনি করবেন, উনি এখন অসুস্থ, তাই উনি আসবেন। কন্টেস্টটা করতে পারছি না বিকজ অফ কোভিড সিচুয়েশন। বিভিন্ন রাজনৈতিক দল তো সমর্থন করেছেন বাইরে থেকে, তাদের কি শীর্ষ নেতৃত্ব আমাদের রাজ্যে প্রচারে আসবেন সেরকম কিছু কথা? তারা আসলে আমরা ওয়েলকাম করবো। বাংলার নির্বাচন আমরা বাংলায় করে নেবো, তবে এখনো পর্যন্ত যা সহযোগিতা সমর্থন তারা দিয়েছেন আমরা খুব কৃতজ্ঞ। তারা কেউ আসলে আমরা খুশি হব। বাট বিজেপির মতো নয় তো 300 মন্ত্রী, 400 এমপি, 500 কি যেন বলে অন্য রাজ্যের মন্ত্রী সব নিয়ে প্রায় 1000 বনাম 1 বা 100 বনাম 1, 100, 1 and 100। হ্যাঁ বলো। না দাঁড়াও, আগে দাঁড়াও, বেসিক কোশ্চেন করছিল, বলো। আপনারা এই যে তৃণমূল যে প্রচার করবে তাতে বিজেপির যে পলিসি সেটা আপনারা বারবার সামনে আসবে। তো এই বেঙ্গলের ভোটটা কি বিজেপির এগেইনস্টে একটা রেফারেন্ডাম হতে পারে? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে লিস্ট অফ ক্যান্ডিডেটসটা আপনি করেছেন, সেই লিস্ট অফ ক্যান্ডিডেটস করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আপনার কাছে কি ছিল? প্রথম কথার উত্তরে বলি, বাংলায় শাসন, বাংলায় আমরা যারা আছি, বাংলার মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে বাংলায় শাসন তারাই করবো আমরা, যারা আমরা এখানে আছি এবং কাজ করছি দীর্ঘদিন, বাংলাটাকে চিনি। বাংলার সংস্কৃতি যারা জানে না, বাংলার সভ্যতা যারা জানে না, বাংলার শিক্ষা যারা জানে না, বাংলার ইতিহাস যারা জানে না, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাড়ি ভিটে পর্যন্ত উল্টো পাল্টা বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন, তারা কখনো বাংলা শাসন করতে পারে না। আর দুই হচ্ছে আমাদের এই লড়াইটা হচ্ছে বাংলায় বাংলার অস্তিত্বের ঠিকানা রক্ষা করার লড়াই। এটা কি বিজেপির এগেইনস্টে একটা রেফারেন্ডামের ভোট বলা যেতে পারে? রেফারেন্ডাম এগুলো বড় বড় টেকনিক্যাল কথা, এগুলো মানুষ ঠিক করবে। আমরা টোটালটাই মানুষের উপর ছেড়ে দিচ্ছি। আমার জনগণের প্রতি 101% ভরসা আছে এবং জনগণ জানেন বিজেপি আসা মানে বাংলার সর্বনাশ, আর বিজেপিকে বিদায় দেওয়া মানে হচ্ছে মানুষকে আসার আশ্বাস জোগানো, এবং বিজেপিকে বিদায় দেওয়া মানে আর তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসা মানে হচ্ছে বাংলার স্বর্ণ সকালের নতুন করে উত্তর। প্রায়োরিটি কি ছিল? প্রায়োরিটি ক্যান্ডিডেট লিস্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। প্রায়োরিটি লিস্ট নতুনকে নিয়ে, পুরনোকে নিয়ে, তারপরে নানা রকম কমিউনিটি আছে, কাস্ট আছে, ক্রিড আছে, যেটা বাংলায় আগে কোনোদিনও ছিল না। কিন্তু এখন তো বিজেপি এই সমস্ত ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা করে দিয়েছে, ফলে সবটাই আমাদের দেখতে হয়। আর মেয়েদের সিট পাওয়া খুব মুশকিল, এখানে মেয়েদেরকে আমাদের দেখতে হবে। মাইনরিটিস যখন আমরা 42টা সিট দিয়েছি, খুঁজে পাওয়া খুব মুশকিল। তারপর হচ্ছে কে কোথায় জিততে পারে সেই সম্ভাবনার ব্যাপার আছে। মেয়েদের যেখানে দিলাম ইচ্ছে মতো তো হলো না, তাদেরকে জিততে হবে। 50টা মহিলা দেওয়া হয়েছে। তারপরে শিডিউল কাস্ট, ওদের 69 সিট রিজার্ভ, কিন্তু আমরা দিয়েছি 79, 10টা বেশি দিয়েছি জেনারেল সিটে। তেমন শিডিউল ট্রাইবও আমরা জেনারেল সিটে একটা বেশি দিয়েছি বীরভূম হাঁসদাকে, ঝাড়গ্রামে। না না, সরি 98 থেকে। একদম না, এটা খুব সফট ইলেকশন, এটা স্মাইলি ইলেকশন। আপনারা সকালে স্মাইল করবেন সেদিন 2 তারিখে কাউন্টিং হয়ে গেলে আমরাও সবাই স্মাইল করবো। এটা স্মাইলি ইলেকশন। ইতিমধ্যেই অনেকেই ভ্যাকসিন নিয়েছেন বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টাররা, এখনো পর্যন্ত আপনি নেননি? না, আমি একটা ভেবেছি, দেখো সবাই আগে সাধারণ মানুষ নেই, আমি আমার জন্য ইম্পর্টেন্ট হই, আমি ইম্পর্টেন্ট সাধারণ মানুষদের জন্য। আমি বলেছি যারা অলরেডি 60 ইয়ার্স অ্যালাউ হয়ে গেছে, তারপরে কোমরবিডিটিস যাদের আছে 45 ইয়ার্স এর উপর অ্যালাউ হয়ে গেছে, আমি সংবাদ মাধ্যমকেও অ্যালাউ করে দিতে বলেছি। সবার হয়ে যাক অনেকটা, তারপরে তখন সুযোগ পাবো নেব। सबको लिए चुनाव में बहुत लोग इन्वॉल्व होंगे, सबको इलेक्शन में जाना होगा, वोट डालना। मैंने बोला पैसा भी हम स्टेट गवर्नमेंट से देंगे। लेकिन कोई रिस्पॉन्स क्या आया था? नहीं आया। लेकिन आपका हमारे पास जो है उसमें हम जो 60 इयर्स को हम दे रहे हैं, अभी जो हम जर्नलिस्ट जो है हम दे रहा है, हमारा 45 जो कोमोर्बिडिटीज का केस है वो भी चाहते हैं, तो उसको भी हम दे रहा है। और हम चाहते हैं कि हमको
खरीद करने का परमिशन खाली दे, हम हमारा स्टेट गवर्नमेंट का रुपया से और करोड़ जनता को दे देंगे। নগরী কে? অন্য রাজ্যে বিজেপি তাদের সিএম ক্যান্ডিডেট ফেস করেছে, কিন্তু এই রাজ্যে বলতে পারছে না এখন। সেটা ওদের জিজ্ঞেস করবে, ওদের সবটা আমি কেন বলবো? ওদের দরকার হলে আগে নিজেদের মুখ দেখুক। রাজ্য জুড়ে প্রচারে যাবে বিভিন্ন জায়গায়, আমাদের সব অনেকেই যাবে, নন্দীগ্রামে কি প্রচারে একটু বেশি পাবে নিজেদের? ন্যাচারালি এটা আপনি তো প্রার্থী, সেই কারণে টপ অফ দ্য টপ। দিদি কতগুলো প্রচার করবে আমি এখনো পর্যন্ত আমার প্রোগ্রাম ঠিক হয়নি, আমার 129টা র্যালি মিটিং ঠিক হয়ে গেছে। दीदी नंदीग्राम से आपके ऑपोजिट में अब्बास सिद्दीकी खड़ा हो गया। फिर भी ऐसा बात मेरे को मत बोलो, तो ऐसे ऐसा आदमी को नाम मेरे को मत बोलो, मेरे को दिमाग तो मत खाओ, किसी को इंडिविजुअल नाम मत पूछो, पॉलिसी डिसीजन पूछो। Didi, so many national leaders, be it Sharad Pawar, be it Akhilesh Yadav, they have all extended support. Uddhav Thackeray has extended support. It is more like opposition coming together to back you and go against BJP. Is this a No, national election? I think it's a state election. 5 states elections are there, and I am grateful and we are humbled that including Sharad Pawar ji, Uddhav Thackeray ji, this my Hemant Soren ji, then Arvind Kejriwal ji, then Akhilesh ji, Tejaswi Yadav ji, and so many, Jaswant Singh ji, when he also ran up, Sudhir Kulkarni ji, there are so many good friends of us. They all are extending their support because they know that how BJP can mischief the things. Because what earlier we expected, that impartial things from some agency, some corner, some constitutional body. Nowadays BJP is misusing like anything. Whatever they are controlling from the party office, absolutely it is coming up to us. That's why we thought that big support must be there. They should have support our not only political cause, but the election cause, the democratic cause. Didi, it feels like you are already preparing for 2024. Let me wait for 21 first. 21 is always my lucky number, and you know that my on the movement, it depends on 21st. So let me first get this 2 to 1 and then over and then. Didi, एक slogan, दीदी दिल्ली चलो। दिल्ली चलो बाद में है, पहले तो बांग्ला संभालो, उसको बाद दिल्ली चलो। दीदी इस बार का सबसे वायरल स्लोगन हो गया है খেলা হবে, आपने भी यूज किया है, क्या मतलब? मैंने ही बोला पहले, আমি সব মিটিংয়ে বলতাম কি আমাদের দুদলে খেলা হবে, দেখা যাবে কে জিতবে। খেলা হবে, দেখা হবে, জেতা হবে। আর হিন্দিতে হচ্ছে খেলেंगे, लड़ेंगे, जीतेंगे। Didi, you have announced. इस बार कहा जा रहा है कि अनप्रेसिडेंटेड होगा क्योंकि चुनाव में सबसे ज्यादा सेंट्रल फोर्स की कंपनियां भेजी जाएगी, 8 चरणों में है। एक काम करो ना, बोलो ना 294 में 294 फेज में इलेक्शन करने के लिए, और बोल दो देश में जितना भी कश्मीर से कन्याकुमारी का, हिमाचल से जिंदाबाद जितना भी है ना, सब फोर्स को इधर में भेज देने बोलो। उसमें भी अमित शाह नहीं कर पाएगा, नरेंद्र मोदी नहीं कर पाएगा। ये जनता का बात है, जनता को अविश्वास मत करो, जनता का विश्वास में छोड़ दो, और बंगाल का जनता भारी कीमत से जिताता है। दीदी बीजेपी दावा कर रही है 200 से ज्यादा सीट जीतेगी और आप और जीतेगी तो आपको टिकिया खिलाएंगे कुछ। চালু হওয়ার 24 ঘন্টার মধ্যে এমপিএলকে সরানো হয়েছে, ইতিমধ্যে আরো শোনা যাচ্ছে আরো বেশ কিছু অফিসার সরানো হবে। ভাই সে তো চলছে, আমরা তো চাই ইম্পার্শিয়াল ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। 2018 যারা ছিল এখানে ইলেকশনের দায়িত্বে, সেই লোকগুলোকেই বেছে বেছে নিয়ে আসা হয়েছে। ফর হোয়াট রিজন? Why they are not changed? If everything is changed, why they are not changed? Why the same officers? আজকে তারা আসছে দুজন। No, why the same officers? We know so many things against of them. I don't have any personal aspersion against of anybody. But my question would be to impartial election commission. Why the same officers? Why the same people who are trusted more than even RSS is not trusted that? Like that. They are not that bad, at least I can give. So, I am telling you they are the worst. And why these people are being sent from the election commission, the same people? Why? This would be my question. And this time I am telling you, we are very aggressive and we will fight out our battle till the end. And if they think that their aggressive policies, they misuse their policy, they abuse us, they accuse us, they take action against us, we don't care.
we dare only the people. We respect election commission, but our request would be that don't play the game with the BJP hands. Play the game with the people. People is the main in democracy. Didi, as far as EVM is concerned, Didi, আপনার রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্যে আপনার কি বার্তা? আমার কিছু বার্তা নেই, সবাই ভালো থাকুক। Didi, as far as EVM, ইভেন এখানে 294 ছিল যারা আমাদের বিরুদ্ধে লড়াই করছেন, তারা দীর্ঘায়ু হোক, তাদের 200 বছর করে বয়স হোক, তারা খুব মোটা মোটা হোক, তারা ভালো ভালো খাওয়া, তারা সুন্দর থাক, সুস্থ থাক, যেন কোনো রোগে আক্রান্ত না হয়, তাদের পরিবার পরিজন সব ভালো থাক। Didi, আর আমি যেন পূর্বগা হই। Didi, voting तो 20 करेगा तो हमारा साथ 120 करना बोलो। Didi, voting say, will you once VVPATs, will you request the election commission for the counting of VVPATs, 100% counting of I VVPATs? have already written 2 letters, 3 letters. It is that one IAS retired team also working. They are very strong team. I think more than 150, 200 people are working there also. They are also extending their cooperation to us. We have set up all the mechanism. This time it is not that easy. The BJP party office will give the instruction and there will be mass chappa. No, not that. It is we want in real sense. It is not the election of Trump. We want election free and fair for democracy. दीदी अभी बीजेपी ने अपना सीएम का चेहरा जो है वो अनाउंस नहीं किया है कि अरे छोड़ो भाई, उसको मतलब नहीं करेगा। बोलो हो गया, बोलो और क्या? ইস্তাহারটা 9 তারিখ 2টোর সময়, 9 তারিখ 2টোয় করে আমি কিন্তু নন্দীগ্রামে বেরোবো, তোমরা দেরি করো না। আর সেদিন সাজিয়ে নিও, বাইরে যারা ম্যানিফেস্টো করবে, আমি বলছি যাদের মানে আমার প্রিন্টের আর কি, তাদের আমি আগে দিয়ে দেবো, তাদের আগে ছেড়ে দেবে, তারা আগে ছবিটা নিয়ে চলে যাবে, তারপরে টেলিভিশন চ্যানেল আসবে। আর দেবাঞ্জন তুমি আশা বল, আর রাজাময় তোমা কিংস, তুমিও প্রেস ক্লাবে আছো, দায়িত্ব নিয়ে মনোদীপা তুমি সিনিয়র আছো, একটু দেখে নেবো। থ্যাংক ইউ সো মাচ। चुनाव क्या सबसे चैलेंजिंग है? ये क्या सबसे चैलेंजिंग चुनाव है? খেলা হবে, Didi, খেলা হবে। দেখা হবে, দেখা হবে, যেটা হবে দেখি, খেলা হবে, দেখা হবে। নমস্কার, ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সঙ্গে রয়েছে আমি, রয়েছি পায়েল আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে অমিত। এবং সমস্ত জল্পনার কিন্তু একেবারে অবসান ঘটে গেছে। যে অপেক্ষায় প্রত্যেক মানুষ ছিল যে কবে নির্বাচনের যে প্রার্থী তালিকা আছে সেটা কবে ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কিন্তু অবসান ঘটে গেছে। ইতিমধ্যে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে সেই প্রার্থী তালিকা, এবং সেই বিষয়ে আমরা চোখ রাখবো যে কার কার নাম এবারে উঠে এসেছে সেই তালিকার মধ্যে।
294টি আসন পশ্চিমবঙ্গ বিধানসভা, 294টি আসনের সবকটি আসনের কিন্তু প্রার্থী তালিকা প্রত্যেকের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তা কিন্তু লাইভ সম্প্রচারিত হয়েছে আমাদের ডিজিটাল বাংলার পর্দায়, আপনারা চোখ রেখেছিলেন এবং দেখেছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে কোচবিহার। আমরা কোচবিহারের ক্ষেত্রে আলোচনাটা করব। কোচবিহারের ক্ষেত্রে যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় কিন্তু মেকলিগঞ্জ সব থেকে যে কেন্দ্রের দিকে আমাদের চোখ ছিল সেটা ছিল হচ্ছে মেকলিগঞ্জ। কারণ মেকলিগঞ্জের বিধায়ক ছিলেন যিনি, তিনি হচ্ছেন, তাকে এবার কিন্তু টিকিট দেওয়া হলো না, সেখানে টিকিট পেলেন পরেশচন্দ্র অধিকারী। আবার আপনাদের জানিয়ে রাখি, মেকলিগঞ্জের যিনি বিধায়ক তিনি টিকিট পেলেন না, টিকিট দেওয়া হলো পরেশচন্দ্র অধিকারীকে। শুধু তাই নয়, হিতেন বর্মন যিনি মাথাভাঙার বিধায়ক ছিলেন, সেই মাথাভাঙার বিধায়ক হিতেন বর্মন, তার জায়গায় এবার সেখানে প্রার্থী হলেন তৃণমূলের পার্থপ্রতিম রায়, দলের কোচবিহার জেলা সভাপতি। এর পাশাপাশি দিনহাটায় একই মুখ আমরা দেখছি। দিনহাটায় উদয়ন গুহ, সিতাই কেন্দ্রে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, নাটাবাড়িতে বর্ষিয়ান তৃণমূল নেতা এবং প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এবং কোচবিহার দক্ষিণে এবার যিনি প্রার্থী হলেন তিনি হলেন অভিজিৎ দেবভৌমিক, সকলের সুপরিচিত নাম, যিনি হিপ্পি হিসেবে পরিচিত। কোচবিহার জেলার ছাত্র রাজনীতিতে যেই নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হচ্ছেন অভিজিৎ দেবভৌমিক। তিনি যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি, তিনি দক্ষিণ কেন্দ্রে প্রার্থী। এবং উত্তর কেন্দ্রে যেটা দেখা গেল, উত্তর কেন্দ্রে কিন্তু প্রার্থী হয়েছেন বিনয় কৃষ্ণ বর্মন, রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি, সেখানকার প্রার্থী হয়েছেন। এই 9টি কেন্দ্রে আর প্রণব কুমার দাস সম্ভবত তুফানগঞ্জ কেন্দ্রের প্রার্থী। অর্থাৎ প্রার্থী পরিবর্তন যেটা হলো পায়েল, সেটা হচ্ছে মেকলিগঞ্জে প্রার্থী পরিবর্তন হলো হচ্ছে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে। কারণ তুমি জানিয়ে রাখা হলো, দক্ষিণ কেন্দ্রে যিনি বিধায়ক তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, মিহির গোস্বামী। প্রার্থী পরিবর্তন হলো হিতেন বর্মন। 80 বছরের ঊর্ধ্বে প্রার্থী করা যাবে না। হিতেন বর্মনের 80 বছর হয়েছে কিনা জানা নেই, তবে সেই ক্ষেত্রেই তিনি বাদ গ্রহণ করলেন। সেখানে গিরীন্দ্রনাথ বর্মন তাকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো। এবং মাথাভাঙা কেন্দ্রের যিনি মাথাভাঙা কেন্দ্রে ছিলেন তোমার মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, তাকে কিন্তু উত্তর কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এবং উত্তর কেন্দ্র একটা কেন্দ্র, যে কেন্দ্র কিন্তু গত বিধানসভা নির্বাচনে ছিল হচ্ছে বামেদের দখলে, নগেন্দ্রনাথ রায় সেখানকার এমএলএ ছিলেন। এই সবটা আমাদের কাছে এসছে। প্রণব কুমার দাস তিনি তুফানগঞ্জের প্রার্থী, সেখানেও প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। এবং দিনহাটায় রয়েছে উদয়ন গুহ, এবং আমরা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু দিনহাটায় বিভিন্ন খবরে দেখেছি যে উদয়ন গুহকে কিন্তু প্রার্থী চাইছেন না। হ্যাঁ, এবার যেটা কথা সেটা হচ্ছে এই প্রার্থী তালিকায় কিন্তু চমক কিছু আছে। চমক হচ্ছে বিভিন্ন মুখ, যে মুখগুলো রূপলী পর্দায় দেখা যায়, তাদেরকে কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। একদম অমিত, প্রচুর তারকা কিন্তু এবার এসছে। এবং যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখবো যে কিছুদিন আগে যারা যোগদান করেছেন বিজেপিতে তৃণমূল ছেড়ে, তারা কিন্তু বেশিরভাগই আসছেন এই প্রার্থী তালিকাতে। সেখানে রয়েছে, আমরা যদি দক্ষিণবঙ্গটা একটু যদি দেখি, সেখানে বৈশালী ডালমিয়া রয়েছেন, সেখানে রয়েছে রুদ্রনীল সেনগুপ্ত, সেখানে রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। এবং সব থেকে এবারে ভোটের যে চমক রয়েছে, নন্দীগ্রামকে আমরা যদি একবার একটু দেখি, সেখানে কিন্তু লড়াইটা একেবারে চরম পর্যায়ে উঠবে। কারণ সেখানে কিন্তু লড়বে একদিকে যেরকম সম্ভাব্য শুভেন্দু অধিকারী, এবং একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বয়ং। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাম নিজেই ঘোষণা করেছেন নন্দীগ্রামের জন্য। এবং সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করে দিয়েছিলেন যে এখানে তিনি প্রার্থী হবেন, তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন যে 50,000-এর উপরে ভোটে তাকে হারাবেন। বিষয়টি একটি চ্যালেঞ্জের জায়গায় চলে গিয়েছে। এটা এই আসনের দিকে, এই যে নির্বাচনের এই যে কেন্দ্র নন্দীগ্রাম, তার দিকে কিন্তু চোখ থাকবে গোটা পশ্চিমবঙ্গবাসী সহ গোটা দেশের। কারণ অমিত, এবং এবারে নির্বাচন যেটা সব থেকে যে কথাটি সবার মুখে মুখে একেবারে প্রচলিত হয়ে গেছে যে খেলা হবে। এবং কিছুক্ষণ আগে তিনি যখন প্রার্থী ঘোষণা করলেন, তখন তিনি কিন্তু বলেছেন যে খেলা হবে, এবং এই খেলার শেষ কোথায় হবে তিনি কিন্তু দেখবেন।
আমরা একটু চোখ রাখবো কোচবিহারের দিকে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন তার নাম অভিজিৎ দেবভৌমিক, তাকে নিয়ে কর্মী সমর্থকদের উল্লাস, সেই ছবিটা দেখবো। একেবারে অমিত, উল্লাসে কিন্তু ফেটে পড়েছেন বিভিন্ন কর্মীর সমর্থকেরা এবং যুবদের মধ্যে কিন্তু একটা চরম উন্মাদনা রয়েছে এই মুহূর্তে। দেখছেন সেই ছবি, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এবারের তালিকায় নাম রয়েছে অভিজিৎ দেবভৌমিক এবং ইতিমধ্যেই তাকে নিয়ে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু একেবারে উৎসাহ উদ্দীপনা চরম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে অভিজিৎ দেবভৌমিক নিজেকে সাই সন্তান হিসাবে সকলের কাছে তুলে ধরেন, তাই সাই বাবাকে প্রণাম করেই বোধহয় পথ চলা রাজনৈতিক লড়াইয়ের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের পথ চলা শুরু করবেন, সেটা দেখছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 2016 সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের সাথেই প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন পরিমল বর্মন। তার সাথে আমরা কথা হলো। পরিমলবাবু, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ দাদা, যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে উত্তর কেন্দ্র, আপনি হাতের তালুর মতো কোচবিহার উত্তর কেন্দ্র ছিলেন, কারণ সেখান থেকেই রাজনৈতিক উত্থান আপনার, এবং গত বিধানসভা নির্বাচনে আপনি কিন্তু লড়াই দিয়েছেন এবং প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু এবার আপনাকে টিকিট দেওয়া হলো না, আপনার কি প্রতিক্রিয়া? না, আমি দলকে বলেছিলাম যে নিরপেক্ষ কোনো ক্যান্ডিডেট দেওয়া হোক, এবং বিনয় কৃষ্ণ বর্মনকে আগে থেকে আমি চাইছিলাম এবং দল ওনাকে দিয়েছে। আমি খুশি, আমি আমার যতটা দেওয়ার আমি দিব, আমি কাজ করবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, বিনয় কৃষ্ণ বর্মনকে আমার যতটা দেওয়ার, যতটা করার, যতটা পরিশ্রম করার আমি করবো। কারণ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে পরিমল বর্মন একটি নাম, এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস, বামেদের সঙ্গে সংঘাত, তার বিরুদ্ধে লড়াই করে সেখানে তৃণমূলকে প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে পরিমল বর্মন একটি নাম, সেটা কোচবিহার জেলায় রাজনৈতিক সচেতন মানুষ সকলেরই জানা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেখানে সংগঠন গড়ে তোলা, গত বিধানসভা নির্বাচনে সেখান থেকে ক্যান্ডিডেট হওয়া, সে জেতা কিংবা হারা সেটা অন্য বিষয়, কিন্তু লড়াইয়ে আপনি সবসময় ছিলেন, আছেন, এবং আপনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন যে বিনয় কৃষ্ণ বর্মন সেখানে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের, আপনি সর্বতভাবে সহযোগিতা করবেন এবং প্রচারে বেরোবেন। অনেক ধন্যবাদ পরিমল বাবু আপনাকে। পরিমল বর্মন, কথা বললাম তার সাথে, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন, তার জন্য তিনি পরিশ্রম করবেন এবং যতটা রাজনৈতিক লড়াইয়ে নামা যায় তিনি নামবেন। আমরা দেখবো কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দিকে আমাদের চোখ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেবভৌমিক, অর্থাৎ হিপ্পি, যাকে হিপ্পি নামে সবাই চেনেন, তার প্রতিক্রিয়া আমরা শুনবো। আমি দিদির আদর্শে কাজ করেছি, এই সম্মান দিয়েছেন সেটা রক্ষা করব, গুরুজনদের আশীর্বাদ দিয়ে কাজ করব। শহরে জেলা পুলিশের জন্য বিভাগে কাজ করেছি, তো তার স্বীকৃতি দিদি দিয়েছেন। সারা জীবন এই কৃতজ্ঞতা থাকবে দিদির প্রতি। জেতার বিষয়ে কতটা আশাবাদী? জিতব তো নিশ্চিত, দিদির ছবিতেই জিতব। দিদি আসছে কুচবিহারের মানুষের কাছে আবেদন করতে। এই শহরকে দিদি হেরিটেজ ঘোষণা করেছেন। মূলত এয়ারপোর্ট কুচবিহারে দরকার, যেটা আমাদের এয়ারপোর্ট আছে রাজামলের, সেটা সার্ভিস চালু করা। কুচবিহারে কিছু ফ্লাইওভার দরকার শহরে। কুচবিহার শহরের পানীয় জল এবং ড্রেনেজ সিস্টেম, যেটা মাস্টার প্ল্যান করা দরকার। ফাঁসিঘাটের সেতু, শুক্তাবাড়ি মহামারীতে পানীয় জলের ব্যবস্থা। শালটিয়া নদীর যে জল শুষে নিচ্ছে, 3-4টি অঞ্চলে চাষাবাদ বন্ধ হয়ে যায়। শালটিয়া নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করা, যেটা হয়নি সেটা করব। 1 নম্বর ব্লকে একটি কলেজ এবং ITI, এই দাবিগুলো আমরা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসবেন এবং এই কাজগুলো আমরা
আমরা শুনছিলাম কি প্রতিক্রিয়া রয়েছে অভিজিৎ দেবভৌমিকের, এবং তার পাশাপাশি আমি ইতিমধ্যে কিন্তু দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয়ে গেছে এবং সেই ছবি আমরা দেখাবো। ইতিমধ্যে কিন্তু অভিজিৎ দেবভৌমিকের নামে দেওয়াল লিখন চলছে এবং তার পাশাপাশি মদন মোহন বাড়িতে পুজো দিলেন পার্থপ্রতিম রায়, যিনি এবারে রয়েছেন শীতলকুচির প্রার্থী তিনি। একদম আমরা দেখবো সেই দেওয়াল লিখনের ছবি। ইতিমধ্যে কিছুক্ষণ আগেই নাম ঘোষণা করেছেন দেখছেন সেই ছবি পার্থপ্রতিম রায়, তিনি পুজো দিলেন মদন মোহন বাড়িতে। তিনি এবারের তালিকায় রয়েছেন, শীতলকুচি প্রার্থী তালিকায় তিনি রয়েছেন এবং কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তিনি এই যাত্রা শুরু করবেন, এমনটাই কিন্তু বলা যেতেই পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গত 2016 বিধানসভা নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের মিহির গোস্বামী, তাকে জেতানোর পেছনে যিনি প্রধান সারথীর ভূমিকায় ছিলেন বলে বলাই যেতে পারে, যার জয়ী হওয়ার পেছনে গ্রামীণ এলাকায় সবচেয়ে বড় অবদান যার ছিল, তিনি হচ্ছেন খোকন মিয়া। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তৃণমূল কংগ্রেসের। তৃণমূল যুব সংগঠনকে শক্তিশালী করবার ক্ষেত্রে খোকন মিয়া নাম নিতেই হয়, তার কারণ যুব সংগঠনকে গড়ে তোলা এবং তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলে থাকা এই মানুষটি কিন্তু গত বিধানসভা নির্বাচনে মিহির গোস্বামীকে জেতানোর পেছনে সবচেয়ে বেশি যার অবদান ছিল যে নেতৃত্বে, তার নাম খোকন মিয়া। আমরা এই মুহূর্তে তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। খোকনদা নমস্কার। নমস্কার। খোকনদা, কোচবিহার দক্ষিণ কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকায় যাকে দেখা গিয়েছিল তার নাম খোকন মিয়া। আড়ালে থেকে প্রকাশ্যে না এসে দলকে জেতানোর পেছনে, দলের যিনি প্রার্থী মিহির গোস্বামী থেকে জেতানোর পেছনে আপনার অবদান অনস্বীকার্য, সেটা সমস্ত রাজনৈতিক মহলই মনে করছে। এই মুহূর্তে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। প্রার্থী হয়েছেন অভিজিৎ দেবভৌমিক। কি বলবেন, প্রতিক্রিয়া আপনার? দেখুন, দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভালো মনে করেছে সেটা তিনি ভালোই করেছেন। বিশেষ করে একটা মানে খটকা লেগে যাচ্ছে, বিশেষ করে কোচবিহার জেলায় 30% সংখ্যালঘু ভোট। কোচবিহার জেলায় একটাও সংখ্যালঘু প্রার্থী করেনি। আগামী দিনে চিন্তা ভাবনা করব, দলের নেতৃত্বরা কি আমাদের নির্দেশ দেয়, নির্দেশের দিকে তাকিয়ে থাকব এবং চিন্তাধারার বিষয়টা রয়ে গেল। না দাদা, গত বিধানসভা নির্বাচনে আপনাকে আমরা যেভাবে দেখেছি, যে পরিশ্রম গ্রামীণ এলাকাগুলোতে প্রার্থীকে জেতানোর জন্য যে আপনার পরিশ্রম, এবারও কি সেভাবেই আপনাকে দেখা যাবে? শুনতে পাচ্ছেন? দেখুন, হ্যাঁ, আমি আমার মতন নিজস্ব একটা ব্যক্তিগত মত আছে, সেই মতের উপর নির্ভর করে আমারও লোকজন আছে, তাদের সঙ্গে আলোচনা করি, দল কি নির্দেশ দেয় তাকিয়ে থাকবো সেই দিকে। তাহলে আপনি কি বলছেন যে সংখ্যালঘু প্রার্থী করা হয়নি কোচবিহার জেলায়, এটা আপনার অনুরোধ থাকবে দলের কাছে যে ব্যাপারটা চিন্তা ভাবনা করবার জন্য? একদম, এটা একদম 100% সংখ্যালঘু ক্যান্ডিডেট কোচবিহার জেলায় দেওয়া হয়নি। কোচবিহার জেলায় প্রায় 30% সংখ্যালঘু ভোটার। এটা একটা দুর্ভাগ্যজনক, আমি আমার ব্যক্তিগত দিক থেকে মনে করি সংখ্যালঘুদের বঞ্চিত করা হলো। দাদা, আরেকটা ছোট্ট বিষয় আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত জন্মলগ্ন থেকে, দাদা মেখলিগঞ্জ কেন্দ্রে আমরা দেখলাম যিনি বিধায়ক ছিলেন অর্ঘ্য রায় প্রধান, তিনি 2011 সালে তাকে তুফানগঞ্জ থেকে তিনি জয়লাভ করেছেন, তারপর মেখলিগঞ্জে 2016-তে জয়লাভ করেছেন। একদম তরুণ বিধায়ক, তাকে প্রার্থী পদ দেওয়া হলো না, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, অর্ঘ্য রায় প্রধান হিতেন বর্মন বর্ষীয়ান নেতা। হিতেন বাবু বিশেষ করে দীর্ঘ সময় উনি পার্লামেন্টেও ছিলেন, উনি দীর্ঘ সময় বামপন্থী আন্দোলনের একটা অন্যতম কারিগর ছিলেন, উনি বিধায়ক ছিলেন, উনি মন্ত্রী ছিলেন। হ্যাঁ, এটা একটা দলের কোথায় যেন একটা খটকা লেগে যাচ্ছে। একদম একদম একদম। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, অনেক ধন্যবাদ।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যে নাম শোনা যায় খোকন মিয়া, তিনি কিন্তু অল্প হলেও উষ্মা প্রকাশ করলেন। 30% সংখ্যালঘু মানুষের বাস কোচবিহার জেলায়, কিন্তু একটি প্রার্থীও সংখ্যালঘুদের থেকে নেই। সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করার মতো একজনকেও কি খুঁজে পাওয়া গেল না? তিনি কিন্তু প্রশ্ন তুলে দিলেন। তিনি আরো বললেন তার খটকা রয়ে গেল যে হিতেন বর্মনের মতো বর্ষিয়ান একজন নেতা, অর্ঘরায় প্রধানের মতো একজন তরুণ বিধায়ক, তাদেরকে বাদ দেওয়া, তাদেরকে প্রার্থী তালিকায় না রাখা, সেটাও খটকা লেগে গেল। এবং তাকে জিজ্ঞেস করা হলো তিনি কাজ করবেন কিনা, সেটা তিনি বললেন যে তারও কিছু মানুষ আছে কথা বলে দলের নির্দেশ মেনে আলোচনার মাধ্যমে। অর্থাৎ প্রশ্ন কিন্তু একটা উঠে গেল পায়েল। কোচবিহার জেলার বিধানসভা নির্বাচন কিন্তু কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু চোখ থাকবে সকলেরই। তবে আজকে কিন্তু একটা প্রশ্ন তুলে দিলেন খোকন মিয়া। তিনি কিন্তু বললেন যে সংখ্যালঘু ভোটের কথা কিন্তু তিনি বারবার উল্লেখ করলেন। তাহলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কোচবিহার জেলার, সেদিকে কিন্তু চোখ থাকবে আমাদের একেবারে অমিত। এবং আমরা কিন্তু এর আগেও দেখেছি যে গোষ্ঠী কোন্দল, এটা কিন্তু একটা বড় একটা জায়গা কিন্তু নিয়েছে। এই বিভিন্ন খবরের শিরোনামে আমরা দেখেছি যে তৃণমূলের কিন্তু গোষ্ঠী কোন্দলের বিভিন্ন ঘটনা আমরা দেখেছি আমাদের ডিজিটাল বাংলার পর্দায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে তালিকা প্রকাশ, কিছুটা হলে কি প্রভাব পড়েছে সেখানে? দেখো, যে অভিযোগ বারবার উঠে আসছিল যে দল পরিচালিত হচ্ছে পিকের সংস্থার মধ্য দিয়ে, পিকে যেভাবে পরিচালনা করছে দল সেভাবে পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে বারবার অভিযোগ এসেছে। কেউ প্রকাশ্যে করেছেন, কেউ গোপনে করেছেন, কেউ প্রত্যক্ষভাবে করেছেন, কেউ অপ্রত্যক্ষভাবে করেছেন, কিন্তু সেটা কিন্তু ঘটনা। কারণ সেই অভিযোগের কিন্তু কিছুটা প্রভাব, কিছুটা ছাপ কিন্তু আজকের প্রার্থী তালিকায় প্রকাশ পেয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কি হবে, কে জিতবে, কে বিজয়ী হবে, কে হারবে, সেটা সময় বলবে, মানুষ দেবে ভোট। কিন্তু শাসক দলের প্রার্থী তালিকা দিয়ে কিন্তু চোখ থাকে সকলেরই যে কোথায় কে প্রার্থী হচ্ছেন। বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি আবারও প্রার্থী হয়েছেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। কারণ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে যদি দেখা যায় এক নজরে, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ ঘোষের বিকল্প কোনো লিডারশিপ আসেনি, তো উঠে আসেনি তো কংগ্রেস থেকে। এবং যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যান, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং করোনাকালে তার যে ভূমিকা রয়েছিল তা কিন্তু সত্যি অনস্বীকার্য। এবং তিনি অসুস্থ হয়েছিলেন, তারপরেও কিন্তু প্রত্যেকটি মানুষের পাশে তিনি ছিলেন। একদম সবথেকে বড় ব্যাপার, মানুষের পাশে কিন্তু সব সময় দেখা গেছে রবীন্দ্রনাথ ঘোষকে করোনা কালেও, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। রাজনৈতিকভাবে কারো মতবিরোধ থাকতে পারে, কিন্তু যার যেটা গুণ, যেটার জন্য নির্বাচিত হয়েছিলেন, মানুষের জন্যই নির্বাচিত একজন বিধায়ক, মানুষের জন্য নির্বাচিত একজন সাংসদ, সে যদি মানুষের পাশেই মানুষের বিপদে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। কিন্তু সেই জায়গায় কিন্তু দেখা গেছে প্রতিটা মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ এবং তার পুরস্কার তিনি পেয়েছেন। অর্থাৎ দল থেকে কিন্তু আবারও প্রার্থী করেছে নাটাবাড়ি কেন্দ্রে। আমরা পার্থপ্রতিম রায়, যিনি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, একটু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলা ভুল হবে, দলনেত্রী, তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার নাম। তিনি কিন্তু মদনমোহন বাড়িতে পুজো দিয়েই তার রাজনৈতিক লড়াইয়ের একটি অঙ্গ ভোট, সেই ভোটের লড়াইয়ে অবতীর্ণ হলেন। শুনবো কি জানিয়েছেন পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেসের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী। তৃণমূল কংগ্রেস 250 বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে কোচবিহারে। আমরা 9টি আসনই তৃণমূল কংগ্রেস পাবো। আমাদের যেখানে যে প্রার্থী হয়েছে তাদের জন্য 100% কর্মীরা লড়বে এবং আমরা 100% আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস কোচবিহারে 9টি আসন পাবে, বিরোধীরা শূন্য হবে। এবং আমি ব্যক্তিগতভাবে কেন্দ্রে দল আমাকে মনোনয়ন দিয়েছে শীতলকুচি বিধানসভা কেন্দ্র। আমি দায়িত্ব নিয়ে বলছি 50,000-এর বেশি ভোটে আমরা সেখানে জয় করব। কোনো ক্ষোভ নেই, আপনারা না জেনেই বলছেন। হিতেন বর্মন বিধায়ক, তার সঙ্গে কথা হয়েছে দলের, অর্ঘরায় প্রধানের সঙ্গে দলের কথা হয়েছে, ভজনপুরের মেয়ার সঙ্গে কথা হয়েছে, সুতরাং অসন্তোষের কোনো জায়গা। এবং তিনি আমার সঙ্গে প্রচারে নামবেন, ইতিমধ্যেই এক প্রস্তুত তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি আজকে গিয়ে তার সঙ্গে কথা বলে
আমার প্রচার শুরু। বলছি মেখলিগঞ্জে সে এবার পরেশচন্দ্র অধিকারীকে ক্যান্ডিডেট করেছে তৃণমূল, কিন্তু সেখান থেকে রানিং এমএলএ ছিলেন অর্ঘ রায় প্রধান। দলের সিদ্ধান্ত আমরা দলের সমস্ত স্তরের কর্মীরা মান্যতা দিই। 2019 সালে আমি লোকসভার রানিং এমপি ছিলাম, আমি ক্যান্ডিডেট হতে পারিনি, কিন্তু দলের জন্য কাজ করেছি, দল পুরস্কৃত করেছে, দল কাজ করার সুযোগ দিচ্ছে, সকলে কাজ করার সুযোগ দেবে। নিশ্চিতভাবে অর্ঘ রায় প্রধান বা জেলার যে সমস্ত বিধায়ক টিকিট পাননি আমাদের জেলায়, তাদের সঙ্গে নেত্রী দল কথা বলে নিয়েছে এবং তিনি আমার আপনারা দেখছেন টিভি স্ক্রিনে যা যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকা। এক নজরে আমরা সেটার দিকে চোখ রাখছি। ইংরেজবাজার থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই নাম ঘোষণার পরই, এই প্রার্থীর নাম ঘোষণার পরই কিন্তু আবেগ আর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কর্মী সমর্থকরা। আমরা শুনবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার বক্তব্য। কি বলবেন? দেখুন, দল আমার উপর ভরসা রেখেছেন, আমার উপর বিশ্বাস করেছেন। তো আমি তো 3বার জিতেছি, 2বার পরাজিত হয়েছিলাম। কী কারণে পরাজিত হয়েছে সেটা এখন আমি বিশ্লেষণ করতে চাই না। তো দল যে গুরু দায়িত্ব দিয়েছে সেই হিসাবে দলের জন্য যা যা করার সেটা আমি করব এবং দলকে শক্তিশালী জায়গায় নিয়ে গিয়ে জয়লাভ করাবো, এটাই হচ্ছে মূল কাজ। ইংলিশ বাজারে কতটা নিশ্চিত আপনি যে এই আসন থেকে জয়লাভ করবেন? দল 100 জিতবে, এটা আমি নিশ্চিত। তৃণমূল কংগ্রেস এই সিটটা জিতবে, এ ব্যাপার নিশ্চিত। এবং কেন জিতবে সেটা তো আমি বলবো না আপনাকে, কিন্তু এটা আপনাকে বলে দিলাম। আমার যে স্পেকুলেশন আছে সব কিছু। বলছি, অনেক সময় দেখা গেছে ইংলিশ বাজারে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, সেগুলো সমস্যা দূর করা কতটা টাফ হবে আপনার কাছে? দেখুন, গোষ্ঠী দ্বন্দ্ব বাড়িতে বাড়িতে ঝগড়া থাকলে যদি আপনি ভালো কাজ করেন সবাই ছুটে এসে আনন্দিত হবে। থ্যাংক ইউ। আর শুনলাম আমরা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি ইংরেজবাজার থেকে প্রার্থী হয়েছেন তৃণমূলের। তিনি তার বক্তব্য বললেন তিনি 100% নিশ্চিত তিনি জিতবেন। এবং এর পাশাপাশি চোপড়ায় রয়েছে নিহারঞ্জন ঘোষ। নিহারঞ্জন ঘোষ তিনিও তৃণমূলের প্রার্থী। নিহারঞ্জন ঘোষকে প্রার্থী করা হয়েছে চোপড়া থেকে। বিবদমান গোষ্ঠী বলা যেতে পারে, কারণ আমরা বারবারই খবরের কিন্তু মুখ হয়ে উঠেছিলেন তারা। কারণ কদিন আগেই আমরা দেখেছিলাম যে বাবানুবাদ বিবাদ, এর বাড়িতে এর আক্রমণ, একদমই চাপানুতর চলছিল। সেই গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যেই কিন্তু প্রার্থী তালিকায় দুজনেরই নাম রয়েছে, আজ সেটা দেখা গেল।
এবং এবং অমিত, হ্যাঁ আরেকটি বিষয় বলবো, যেখানে আলিপুরদুয়ার থেকে কিন্তু এবারও দাঁড়াচ্ছেন সৌরভ চক্রবর্তী, যার নাম রয়েছে। এবং সেই প্রসঙ্গে একটি বিষয় বলবো যে কিছুটা আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে বিধায়ক সৌরভ চক্রবর্তীকে নিয়ে কিন্তু বিভিন্ন মতানুবাদ ছিল মানুষের মধ্যে, কারণ তারা কিন্তু বলেছিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু বিধায়ক হিসেবে কিন্তু অন্য মুখ চান। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারও কিন্তু সে তালিকায় রয়েছে সৌরভ চক্রবর্তী। একদমই, তার কারণ হচ্ছে আলিপুরদুয়ার, দেখো আলিপুরদুয়ারের ক্ষেত্রে সৌরভ চক্রবর্তী তো মেইনলি তৃণমূল কংগ্রেস অনেক পরে এসেছেন, জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন না, তিনি ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন, তারপর কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান, সেটা তৃণমূল কংগ্রেসের যে জন্মলগ্ন তার থেকে অনেকটাই পরে। তবে সৌরভ চক্রবর্তী কিন্তু পপুলার নাম, আলিপুরদুয়ার কেন্দ্রে একজন ইয়াং হিসাবে, বিধায়ক হিসাবে কিন্তু তিনি যথেষ্ট নাম করেছেন এবং সেটা কিন্তু দেখাই গেছে তার, তিনি কিন্তু একদম কর্মবীর বলা যেতে পারে, কারণ কাজও করেছেন, একদম কাজের মধ্যে তিনি সবসময় থাকেন, খবরে সেটা দেখেছি। হ্যাঁ, সেটা বারবারই দেখা যায়। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তাকে তার উপর ভরসা রেখেছেন, যোগ্য মনে করেছেন, তাকে প্রার্থী করেছেন। জিতবেন কি হারবেন মানুষ ঠিক করবে, একদম মানুষ নির্বাচনের দিন ঠিক করবে, নির্বাচক মণ্ডলী তাদেরকে ঠিক করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, তিনি ক্যান্ডিডেট হয়েছেন। এবং সবথেকে বড় কথা যেটা, পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি এবং শীতলকুচির ক্যান্ডিডেট, তিনি কিন্তু যেটা বললেন 50,000-এর বেশি ভোটে তিনি জিতবেন। তবে এই সেগমেন্টে আমরা যে আলোচনা করলাম পায়েল, তার মধ্যে কিন্তু যে কথা উঠে এলো, কোচবিহার জেলার একদম জন্মলগ্ন থেকে, তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি তৃণমূলকে নেতৃত্ব দিয়ে আসছেন, তার নাম খোকন মিয়া, তিনি কিন্তু একটি প্রশ্নচিহ্নের মুখে রেখে দিলেন। তিনি যেটা প্রশ্নচিহ্নের মুখে রাখলেন যে কোচবিহারের মতো জেলায় 30% সংখ্যালঘু থাকা সত্ত্বেও একজন সংখ্যালঘুকেও প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস, সেটা তার মনে খটকা রয়ে গেল। সেটা কিন্তু তিনি বারবার বলার চেষ্টা করলেন, তাকে আমরা ফোনের মাধ্যমে পেয়েছিলাম এবং তিনি কিন্তু তার উষ্মা প্রকাশ করলেন। এবং আমি ইতিমধ্যে কিন্তু প্রতিক্রিয়া এসেছে আমাদের নাটাবাড়ি কেন্দ্রে যিনি বিধায়ক ছিলেন, আমরা তার প্রতিক্রিয়া শুনবো। এবং বলা যেতে পারে এবারের ভোট কিন্তু একেবারে হাই ভোল্টেজ নির্বাচন কিন্তু হতে চলেছে, কারণ আমরা দেখেছি যে অনেকদিন আগে থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গের নির্বাচন, উত্তরবঙ্গের বিধানসভা আসনগুলো নির্বাচন, সত্যি কথাই এবার কিন্তু কেউ স্ট্রেট ব্যাটে খেলতে পারবে না, একদম সোজা কথা। তার কারণ হচ্ছে গত লোকসভা নির্বাচনে যা ফলাফল হয়েছে উত্তরবঙ্গে, তাতে কিন্তু ওয়াশ আউট করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে, বিজেপি কিন্তু সব আসনে জয়ী হয়েছে, একদম স্পষ্ট বলা হয়। 2016-তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু একটি আসনও কিন্তু পায়নি তৃণমূল কংগ্রেস, 16-তে না, 19-এর লোকসভা নির্বাচন, 19-এর লোকসভা নির্বাচনে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়াশ আউট করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ঠিকই, কিন্তু গোটা রাজ্যে তুমি যদি দেখো তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট অফ পার্সেন্টেজ কমেনি, আসন সংখ্যায় কমেছে, ভোট অফ পার্সেন্টেজ তৃণমূলের কিন্তু কমেনি, কিন্তু সেটাও কিন্তু একটা বিষয়। এবার সেক্ষেত্রে বিজেপি অনেকটাই শক্তিশালী গোটা উত্তরবঙ্গ জুড়ে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তোমাকে একটা জিনিস ভুললেও চলবে না, কোনো আলোচনাতেই ছিল না বামেরা। 34 বছর শাসন ক্ষমতায় থাকার পর 2021-এর নির্বাচনে কোনো আলোচনাতেই ছিল না বামেরা, কিন্তু 28 তারিখের ব্রিগেডের পর আব্বাস সিদ্দিকী এবং কংগ্রেসের সাথে জোটের যে বার্তা এবং ব্রিগেডের যে সমাবেশ, তারপর থেকে কিন্তু আলোচনার জায়গায় বামেরা চলে এসেছে। তাহলে এটা কি বলা যেতে পারে যে এবারে যে নির্বাচন তা একেবারে ত্রিমুখ লড়াই হচ্ছে? সব জায়গায় না হলেও বেশিরভাগ জায়গায় হচ্ছে বলাই যেতে পারে, যে যত কিছুই দাবি করুক। তার কারণ হচ্ছে তোমাকে একটা মাথায় রাখতে হবে, আব্বাস সিদ্দিকী নিয়ে যত কথাই বলা হোক, আব্বাস সিদ্দিকী সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে, যে মেরুকরণের রাজনীতি, সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘুকে সামনে এনে রাজনীতি, কিন্তু সেকুলার ফ্রন্ট আইএসএফ তার কিন্তু বক্তব্যে কিন্তু সে বিষয়টি উঠে আসেনি, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের কথা বলেনি, সেখানে কিন্তু খুব ট্র্যাকফুলি সেই দলের কিন্তু সভাপতিকে, তিনি একজন দলিত, সুতরাং হিন্দু মুসলিম নিয়ে কিন্তু সংগঠনটা গঠিত, এবং সেক্ষেত্রে কিন্তু একটা জায়গা, কারণ মুসলিম ভোটের অধিকাংশই কিন্তু তৃণমূলের হাতে, কারণ তৃণমূলের বেশিরভাগ কিন্তু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকে। সে জায়গায় আব্বাস সিদ্দিকীর দল, বাম কংগ্রেসের জোট, এই যে বাম কংগ্রেস এই জোট দিয়ে কিন্তু এখনো কিন্তু সেই জোটটা কিন্তু কাটেনি না, জোট কেটে গিয়েছে, কারণ নির্বাচন বিষয়ে ঘোষণা হয়ে যাবে, কারণ 37টি আসন আইএসএফকে দিয়ে দেওয়া হয়েছে, 92টি আসনে লড়ছে কংগ্রেস এবং বাকি আসনগুলিতে লড়ছে বামেরা, সেটা ফাইনাল হয়ে গেছে এবং কাল পরশুই হয়তো সেই করবে। খোশ মেজাজে নিজের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলা যেতে পারে, এবং
নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ, দেখছেন তিনি তার নাতি নাতনিদের নিয়ে কিন্তু রয়েছেন নিজের বাড়িতে। সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি আমরা। আমরা শুনবো রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের, তিনি তার নাম ঘোষণা হয়ে যাওয়ার পর কি জানাচ্ছেন। তার শুরু নয়, আমরা তো সারা বছরই কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন এবং পরিষেবা সারা বছরই মানুষের কাছে তুলে ধরি, মানুষের পাশে থাকি এবং মানুষের সমস্যাগুলো জানার চেষ্টা করি, সমাধানের চেষ্টা করি। তো এবার দিয়ে সবার আমি ভোটে দাঁড়াতে যাচ্ছি। এবারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার উপর আস্থা বিশ্বাস রেখেছেন, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি নাটাবাড়ির মানুষ এবারও আগের থেকে অনেক বেশি ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রীর হাতে উপহার হিসাবে আমরা তুলে দিতে পারবো নাটাবাড়ি বিধানসভাতে, এটাই আশা করছি। বামফ্রন্টের দুর্গ ভেঙে তৃণমূল ক্ষমতা এসেছে, বর্তমানে বিজেপির যে একটা প্রচার রয়েছে বিজেপির, সেই কতটা কঠিন হবে লড়াই? বিজেপি বলে কিছু নাই। গত লোকসভা নির্বাচনে বিজেপি সিপিএমের ভোট নিয়ে, বামপন্থীদের ভোট নিয়ে জিতেছিল এবং বামপন্থীরাও তাদের কমরেডদের ডেপুটেশনে পাঠিয়েছিল বিজেপিতে। এবার আবার তাদের নাকি শুনছি ঘরে ফেরা শুরু হয়েছে। সুতরাং ঘরে যদি ফিরে যায়, ঘরের ছেলে যদি ফিরে যায়, পরিযায়ী শ্রমিক যেমন নিজের ঘরে ফিরে আসে, সেরকম যদি ফিরে যায়, ঘরের ছেলে ঘরে ফিরে যায়, তাহলে বিজেপি ফাঁকা। বিজেপির যে ফলানো বেলুনটা ওটা চুপসে যাবে আর রেজাল্ট তৃণমূলের পক্ষেই যাবে। কিন্তু বেশ কয়েকজন রানিং বিধায়ক টিকিট পায়নি এবং নতুন কিছু মুখ এসেছে, সেক্ষেত্রে কি মানে কিছুটা হলেও কি সমস্যা হবে? রাজ্য নেতৃত্ব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। একটা দলের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ পাচ্ছে এবং বিভিন্ন নেতৃত্বের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং সেটা ধীরে ধীরে বহিঃপ্রকারও হতে শুরু করেছে। বসিরহাটেও একটা তোমরা এই ধরনের ঘটনা ঘটছে। এখনো আমার কাছে এমন খবর আসেনি, আমি তো এই মাত্র টিভি দেখলাম, এখনো ওই রকম খবর আমার কাছে আসে। এই ধরনের ক্ষোভ যে দলের মধ্যে যে ক্ষোভগুলো রয়েছে সেটা কীভাবে মোকাবিলা করা সম্ভব হবে? এটা রাজ্য নেতৃত্বই ঠিক করবে। আমরা শুনলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বর্তমানে তিনি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তিনি কি বক্তব্য রাখলেন, তার কি প্রতিক্রিয়া, সেটা আমরা শুনলাম। এভাবেই আমরা প্রতি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেব এবং বিশেষ করে নির্বাচন যখন সায়ান্নে তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে, একে একে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে, এইভাবেই সব প্রতি মুহূর্তের খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত একেবারেই। এবং সামনে কিন্তু হতে চলেছে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার নাম, এবং সেদিকেও আমাদের নজর থাকবে এবং তার পাশাপাশি বাম এবং কংগ্রেসের যে জোট তারও ঘোষণা হবে এবং সব দিকে আমাদের চোখ থাকবে। এবং এটা আমরা সবসময়ের জন্য কিন্তু বলতে পারি যে এবারে যে নির্বাচন একেবারে কিন্তু আমরা আগেও বলেছি হাই ভোল্টেজ নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচন সংক্রান্ত প্রতি মুহূর্তের বিভিন্ন আপডেট আমরা তুলে ধরেছি ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে। बीजेपी नामक पार्टी के बांग्ला থেকে दूर করে দেওয়া। दीदी कहता हूँ आपकी थप्पड़ भी मेरे लिए तो आशीर्वाद बन जाए। আমরা যদি না পাই আর কি আমাদের সঙ্গে ট্যাগিং সেন্ট্রাল ফোর্স, আমরা কিন্তু কেউ এখানে ভোট দিতে যাবো না। আপনার কথা আপনার প্রশ্ন, তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় কোর্ট নেওয়ার জন্য আপনার জবাব। আমি তো সুপ্রিম কোর্টকে সাপোর্ট করি। দেখাবো আমরা, কারণ এটা আপনাদের পছন্দের চ্যানেল। দেখুন প্রতি মুহূর্তের সেরা খবর, নিউজ এক্সপ্রেস। মেয়েদের ফ্রকের উপরে 30% ছাড়, শীত বস্ত্রের উপরে 10% ছাড়। এমসি গার্মেন্টস।